ইনশাআল্লাহ। তাহলে কি ইংলিশ কটেজ থেকে যাইতেছো? কোথা থেকে গিয়েছো? তারেক ইংলিশ কটেজ থেকে? হ্যাঁ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে ক্লাসটা তাড়াতাড়ি শুরু করে দিব। আজকে খুব ইম্পর্টেন্ট কিছু টপিক নিয়ে আলোচনা করব আমরা ইনশাআল্লাহ। সবার কাছে কি ক্লাসটা কথাবার্তা সব ক্লিয়ার? আমার একটু বললেন আমাকে। আজকে খুব 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 ইম্পর্টেন্ট কিছু টপিক আমরা আলোচনা করব। আজকের ক্লাসে সবার প্রেজেন্ট থাকা চাই। আমি আছি আপনাদের সাথে সিয়াম হোসেন খান। আমি পড়ালেখা করতেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস থেকে বিবিএ কমপ্লিট করেছি। এখন গ্রাজুয়েশন কমপ্লিট করে এখন এমবিএ তে আছি। এমবিএ করতেছি জাহাঙ্গীরনগর থেকে। আর কালার চেঞ্জ করে নিব। আপনাদের সাথে আপনাদের মতন স্টুডেন্ট পড়াই আমি প্রায় 4-5 বছর ধরে। এই এইখান থেকেই মানে এটাই আমার শর্ট পরিচয়। বাকিটুকু ক্লাসের মাধ্যমে বুঝবেন ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে, আমরা শুরু করি। ক্লাসটা ইম্পর্টেন্ট, আজকে লেন্দিও হবে ক্লাসটা। আর সর্বপ্রথম আমাদের টপিক যেটা, সেটা হলো ব্যবসায়ী উদ্যোগ। উদ্যোগ জিনিসটা কি? উদ্যোগ এলো নতুন কিছু করার যে কর্মস্পৃহা, সেটাকে কি বলা হয়? উদ্যোগ। উদ্যোগের ইংলিশ প্রতিশব্দ কি? এন্টারপ্রেনার। এটার বানানটা ইম্পর্টেন্ট, অনেক সময় এটার বানানো আসে। এটা ইংলিশে খুব ইম্পর্টেন্ট। ইংলিশে কারেক্ট স্পেলিং আসে। কি কি আসে? কারেক্ট স্পেলিং এ আসে। এই জিনিসটা কি আসে? যে এন্টারপ্রেনার বানান বল। এন্টারপ্রেনার বানানটা খুব ইম্পর্টেন্ট আমাদের ক্ষেত্রে। এমবার্গো অর্থ কি? কোনো বৈদেশিক পণ্য আমদানি বা বিমান ও জাহাজ চলাচলের উপর জারিকৃত সরকারি নিষেধাজ্ঞাকে কি বলে? এমবার্গো বলে। উদ্যোক্তার উৎপাদন প্রক্রিয়ার নতুন কৌশল গ্রহণ করে কি? উদ্ভাবনী শক্তির মাধ্যমে। যার যত বেশি উদ্ভাবনী শক্তি, সে তত বেশি জিনিসটাকে প্রেজেন্টেবল করতে পারে, নতুন জিনিস আবিষ্কার করতে পারে সে তত বেশি। শিল্পের পরিচালক ও ঝুঁকি গ্রহণকারীকে কি বলা হয়? উদ্যোক্তা। শিল্পের পরিচালক ও ঝুঁকি গ্রহণকারীকে কি বলা হয়? উদ্যোক্তা বলে। ব্যবসা সংগঠনের প্রথম ও প্রধান উপাদান কি? উদ্যোক্তা। এটা খুব ইম্পর্টেন্ট। ব্যবসা গঠনের মানে একটা ব্যবসা হওয়ার পূর্বে সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিসটা কি? ইম্পর্টেন্ট জিনিসটা হলো উদ্যোক্তা। ব্যবসায় সফলতা নির্ভর করে কিসের উপর? দক্ষ উদ্যোক্তার উপর। যে যত বেশি দক্ষ উদ্যোক্তা, সে তার ব্যবসাটা তত বেশি তোমার সফল হওয়ার চান্স থাকে। ওয়ালাইকুম আসসালাম শারমিন আক্তার। ওয়ালাইকুম আসসালাম তারেক আজিজ মুন্না। ভালো আছেন সবাই? ওকে, ক্লাসটা আজকে একটু দ্রুত হবে। আপনারা সবাই দ্রুত আইসা পড়েন আর সবাই মনোযোগী থাকবেন। কারণ কি, আজকের কিন্তু কন্টেন্ট অনেক আমাদের। আমরা আজকে এই ব্যবসায় উদ্যোগ করব, দেন আমরা পড়বো ইলেকট্রনিক বিজনেস পড়বো, দেন ব্যবসায়ের ওই তারপর পড়বো সেকেন্ড পেপারে একটা সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ব্যবসার ব্যবস্থাপনা পরিচিতি। এই চ্যাপ্টারটা বলবো। ব্যবসা শুরুর পেছনে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে? উদ্যোক্তা। মানে উদ্যোক্তা যদি না থাকতো তাহলে ব্যবসা, একটা নতুন ব্যবসা শুরু হতো না। আর একটা নতুন ব্যবসা শুরু না হলে ব্যবসাটা ওয়ার্কও হতো না। উদ্যোক্তা ঝুঁকি গ্রহণের পুরস্কার হলো মুনাফা। উদ্যোক্তার কি গ্রহণের পুরস্কার? ঝুঁকি। ঝুঁকি খুবই ইম্পর্টেন্ট আমাদের। ঝুঁকি সমান ঝুঁকি ইজ ইকুয়াল টু আমাদের কি? মুনাফা। দ্যাট মিনস কি? যত বেশি ঝুঁকি নিব তত বেশি মুনাফা গ্রহণের পসিবিলিটি থাকবে, আর যত কম ঝুঁকি নিব তত মুনাফা গ্রহণের পসিবিলিটিও কম থাকবে। উদ্যোগ গ্রহণের মূলত জনকল্যাণ এবং ব্যবসা উদ্যোগ গ্রহণের উদ্দেশ্য হলো মুনাফা উদ্যোগ। তাহলে প্রথম উদ্যোগ গ্রহণের মূল উদ্দেশ্য কি? জনকল্যাণ। আর ব্যবসায় যে উদ্যোগটা, ওইটার উদ্দেশ্য কি? মুনাফা অর্জন। ওটার উদ্দেশ্য কি? মুনাফা অর্জন। বিদেশি উদ্যোক্তাদের সহচর্যে দেশীয় উদ্যোক্তা কম দক্ষতা অর্জন করতে পারে কিসের মাধ্যমে? যৌথ উদ্যোগ ব্যবসায়ের মাধ্যমে। মানে দুই ভাবেই, মানে বিদেশে কেউ আসবে, বিদেশের কেউ বিনিয়োগ করবে, আমরা বিনিয়োগ করব, দুইজন বিনিয়োগ করে একটা ব্যবসা করবে। তার মাধ্যমে বিদেশি যে উদ্যোক্তা, তাদের স্কিল, তাদের যে আপনার দক্ষতা, এইটা শেয়ার হওয়া যাবে, এইটা আমাদের মধ্যে আসবে, সেটার কথা বলছে।
অন্যের অধীনে কাজ করাকে কি বলে? কর্মসংস্থান, যেটা চাকরি। কর্মসংস্থান কি? চাকরি। কর্মসংস্থান কি? চাকরি। চাকরিকে কি বলা হয়? কর্মসংস্থান। শিল্প উদ্যোগের প্রতিষ্ঠাতা বলা হয় কাকে? রিচার্ড ক্যান্টিলন। রিচার্ড ক্যান্টিলনকে কি বলা হয়? শিল্প উদ্যোক্তা। কত সাল? 1925 সাল। রিচার্ড ক্যান্টিলন, খুব ইম্পর্টেন্ট, এটা আপনাদের মনে রাখতে হবে। তারপরে ঝুঁকি গ্রহণ উদ্যোক্তা কিসের গুণাবলী অন্তর্ভুক্ত? মানসিক গুণাবলী। কিসের? মানসিক গুণাবলী অন্তর্ভুক্ত। মানসিক গুণাবলীর মধ্যে বড় হলো ঝুঁকি গ্রহণ। আর সফল হওয়ার তীব্র আকাঙ্ক্ষাকে উদ্যোক্তার কৃতিত্বার্জন চাহিদা বলে। কিসের চাহিদা বলে? কৃতিত্বার্জন চাহিদা বলে। ব্যবসা উদ্যোগের অর্থনৈতিক গুরুত্ব আছে অনেকগুলা। অর্থনৈতিক মানে কি? টাকা। একটা দেশের টাকা পয়সা, হ্যাঁ হবে। উৎপাদন, ব্যবস্থাপনা, বিপণন ক্লাস হবে ইনশাআল্লাহ। ব্যবসা উন্নয়ন, ব্যবসার ক্ষেত্রে সম্প্রসারণ, সম্পদের সদ্ব্যবহার, উৎপাদন বৃদ্ধি, ব্যক্তিগত জাতীয় আয় বৃদ্ধি আর দক্ষতার উন্নয়ন, এগুলা খুবই গুরুত্বপূর্ণ। ব্যবসা উদ্যোগের অর্থনৈতিক গুরুত্ব এগুলা কি? ব্যবসা উদ্যোগের অর্থনৈতিক গুরুত্ব। এটা বেশি একটা ইম্পর্টেন্ট না, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে দিব আমি। ব্যবসা উদ্যোগের সামাজিক গুরুত্ব একবার পড়ার মতন, এগুলো এত বেশি ইম্পর্টেন্ট না। বেকার সমস্যা সমাধান, কর্মসংস্থান সৃষ্টি, নতুন পণ্য ও সেবা প্রাপ্তি, উৎসাহ উদ্দীপনা সৃষ্টি, বিদেশি নির্ভরতা হ্রাস। বিদেশি নির্ভরতা হ্রাস খুব ইম্পর্টেন্ট না, কিন্তু একবার পড়ার মতন। রণদা প্রসাদ শাহ, সে একজন উদ্যোক্তা ছিল। আরপি সাহা বলে 1900 কত সালে, জন্মসালটা একটু ইম্পর্টেন্ট আমাদের সাভারে। সে কাসুরপল্লীতে জন্মগ্রহণ করে মাতুলালয়ে 1896 সালে। পিতার নাম হলো দেবেন্দ্র পোদ্দার, ছোট ব্যবসায়ী, আর মাতা হলো কুমুদিনী দেবী, তাই না? আর রণদা প্রসাদ শাহ প্রতিষ্ঠিত হাসপাতালের নাম কুমুদিনী হাসপাতাল, শুনছি তো আমরা নাম, তাই না? উচ্চ মাধ্যমিক, হ্যাঁ ঠিক আছে, এটা একবার পড়ে ফেলাবেন। উচ্চ মাধ্যমিক বই সহ বাজারে বিভিন্ন বইতে আরপির পিতার জন্মসাল দেওয়া আছে কত? 1898 সালে, যা সত্য নয়। আরপি সাহার প্রকৃত জন্মসাল হলো 1896। খুব ইম্পর্টেন্ট, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট ছিল আপনাদের জন্য। দেন আপনার দেশের সব থেকে বড় মহিলা উন্নয়ন সংগঠন কি? TMSS, ঠ্যাঙ্গামারা মহিলা সবুজ সংঘ। নির্বাহী পরিচালকের নাম কি? ডক্টর হুসাইনারা আরা বেগম। 1953 সালে 1 ডিসেম্বর বগুড়া জেলায় ঠ্যাঙ্গামারা গ্রামে সে জন্মগ্রহণ করে ডক্টর হুসাইনারা বেগম। 1986 সালে এবং 1988 সালে গ্রামীণ মহিলা সংগঠন ও নেতৃত্ব পুরস্কার, এই পুরস্কার পায়। এটা একবার পড়ে ফেলেন, একবার পড়ার মতন। আমিনা ম্যাম, ওয়ালাইকুম আসসালাম। স্বাধীন সরকার ইনশাল্লাহ হবে। নেন, ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, তাই না? 10 নাম্বার চ্যাপ্টার, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ ও বিতরণ সংশ্লিষ্ট কম্পিউটারাইজড ব্যবস্থাই হলো তথ্য প্রযুক্তি। কম্পিউটারাইজড ব্যবস্থার নাম কি? তথ্য প্রযুক্তি। ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সব থেকে বড় অবদান কি? কাজের গতি ও দক্ষতা বৃদ্ধি। মনে করেন আমাদের কাজের গতিও বাড়ছে, আমাদের দক্ষতাও বাড়ছে। কিসের মাধ্যমে এটা? আমাদের ব্যবসায় তথ্য প্রযুক্তির সব থেকে বড় অবদানের মাধ্যমে আমাদের বিজনেসটা কি হয়েছে? আরো গতিশীল হয়েছে। তথ্য যোগাযোগ প্রযুক্তির উভয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয় কম্পিউটার উভয়ের ক্ষেত্রে ব্যবহার হয়। ব্যবসায়িক সকল কার্যক্রমের সহায়তায় তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রয়োগী ই বিজনেস মানে কি? আমাদের তথ্য প্রযুক্তির মাধ্যমে বিজনেস করা। তথ্য প্রযুক্তির মাধ্যমে ফুল যে বিজনেসটা, এটা হলো ই বিজনেস। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, ইন্টারনেট প্রযুক্তিতে কম্পিউটারের মাধ্যমে প্রতিষ্ঠানের বাহ্যিক পদের সাথে পণ্য ক্রয় বিক্রয় করা হয় ইন্টারনেটের মাধ্যমে, তাই না? এটা আমরা জানি। এই যে ফেসবুক মার্কেট প্লেস আছে বা ফেসবুক বিভিন্ন গ্রুপ আছে, এগুলো কি করে? পণ্য ক্রয় বিক্রয় করে না ইন্টারনেটের মাধ্যমে? এইটার নাম ই কমার্স। পণ্য সেবা বিক্রয়ের সাথে, এই যে খুব ইম্পর্টেন্ট। তাহলে ই কমার্স কিসের সাথে জড়িত? পণ্য ও সেবা বিক্রয়ের সাথে। এই যে ফেসবুকে যে আমরা দেখি যে পণ্য বিক্রি করতে আছে, একটা পেজ খুলে, ওটার নাম কি? ওটার নাম হলো ই কমার্স। ওটার নাম হলো ই কমার্স। আওতার দিক থেকে ই বিজনেস বড় আর ই কমার্স হলো ছোট।
ই বিজনেস এলো বড় ট্রামে, ই ই কমার্স এলো ই বিজনেসের একটা অংশ, ই কমার্স কি ই বিজনেসের অংশ, ই বিজনেসটা হলো ব্যাপক পরিসরে, আর ই কমার্সটা হলো ই বিজনেসের একটা পার্ট। বিশ্বের সর্বপ্রথম ই বিজনেস প্রবর্তন করে কি Amazon.com, কে Amazon.com। IBM কোম্পানির সর্বপ্রথম অনলাইন ব্যবসা শুরু করে কত সালে? 1996 সালে। বাংলাদেশে ইন্টারনেট চালু হয় কত? 1996 সালে। খুব ইম্পর্টেন্ট এই যে ইন্টারনেট চালু, নট অনলি আপনাদের ম্যানেজমেন্ট বাট অলসো আপনাদের সাধারণ জ্ঞানের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। এই যে একটা ইয়া আছে যে গ্রুপে বললো স্টুডেন্ট গুলা যে ক্লাস করবে, কোথায় তারা? হুম, না তো বলবো তো আমি এখন। এই যে মিমু, আয়েশা, কোথায় এরা? সকালে বললো যে ক্লাস করবো, খুব ইন্টারেস্টেড সাথে, এখন নাই। খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের জানতে হবে। বিতে হলো বিজনেস, সিতে হলো কনজিউমার, জিতে হলো গভর্নমেন্ট। ব্যবসা থেকে ব্যবসার নাম কি? ব্যবসা প্রতিষ্ঠান সমূহের মাঝে পণ্য ক্রয় বিক্রয় করাকে পাইকারি ব্যবসা বলে। তাহলে ব্যবসা প্রতিষ্ঠানের মাঝে পণ্য ক্রয় বিক্রয় করাকে কি বলে? ঠিক আছে, ক্রয় বিক্রয় করাকে কি বলা হয় আমাদের? এটা B2B, একটা বিজনেস থেকে আরেকটা বিজনেসে জাস্ট শিফট করে বিজনেস করা। আর ব্যবসা থেকে ভোক্তা, ব্যবসা প্রতিষ্ঠান থেকে ভোক্তা পণ্য ক্রয় করাকে কি বলা হয়? এই যে অ্যামাজন। দ্যাট মিনস অ্যামাজন থেকে ডাইরেক্ট আমরা ভোক্তারা কিনি। B2C বিজনেসের আরেকটা বাংলাদেশি উদাহরণ নাম কি বলেন তো? B2C দারাস, তাই না? দারাজ, বাংলাদেশের হলো দারাজ কি? B2C, খুব ইম্পর্টেন্ট আসতে পারে আপনাদের। ভোক্তা থেকে ব্যবসা কি? এই ক্ষেত্রে ভোক্তা ব্যবসায়ীর নিকট পণ্য বিক্রয় করে, ভোক্তালী উৎপাদকের কাছ থেকে পণ্য ক্রয় করে। C2B মানে এক্ষেত্রে ভোক্তা ব্যবসায়ীর নিকট পণ্য বিক্রয় করে, মানে আমরা নিজেরা ব্যবসায়ীর নিকট পণ্য বিক্রি করে। এটার নাম কি হইতে পারে আমাদের বলেন তো? ওই যে ফেসবুক মার্কেট প্লেস, বা ওই যে মনে করেন আমরা মনে করেন আমাদের হাতের একটা সেট আছে, ওইটা যায় আমরা বসুন্ধরা যা ইউজ হিসাবে বিক্রি করে দিলাম, এটা এলো B2C। C2B। আর ভোক্তা থেকে ভোক্তা কি? ভোক্তা কোনো ভোক্তার নিকট পণ্য বিক্রয়, যেমন ফেসবুক মার্কেট প্লেস, FB মার্কেট প্লেস জানি না আমরা যে অনেকে ক্রয় বিক্রয় করে, দুইজনই IBM কোম্পানি মানে কি, তাই না? IBM একটা কোম্পানির নাম, এটার মানে কি সেটা আমি আপনাকে জানাইতেছি এখনই। IBM, তাই না? খুব ভালো কোশ্চেন করছেন। হ্যাঁ, IFM ওটা অন্য জিনিস। হ্যাঁ হ্যাঁ, এটা হলো ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন কর্পোরেশন, IBM। এটা হলো একটা আমেরিকার মাল্টি ন্যাশনাল টেকনোলজিক্যাল কোম্পানি, হেডকোয়ার্টার হলো আপনার নিউ ইয়র্ক। এখানের মধ্যে আপনার ইয়া হয় কি, বিজনেসে যত মেশিন টেশিন নিয়ে আলোচনা হয়, এটা এই IBM ইয়াও করে, কম্পিউটার সাপ্লাই দেয়, সফটওয়্যার টফটওয়্যারও বানায়, অনেক কিছু আছে। এটা একটা ইলেকট্রনিক একটা প্রতিষ্ঠান। বুঝতে পারছেন আপনি? আফরুজ রহমান আফরাজ, আরা কি আফরাজুর, কি যে নাম, বুঝলেই তো গেলাম। আচ্ছা ঠিক আছে, ওটা ব্যাপার না। তাহলে কি C2C বুঝছেন? যেমন ফেসবুক মার্কেট প্লেস, আমিও একটা ভোক্তা, সেও একটা ভোক্তা, কনজিউমার টু কনজিউমার। আমার একটা জিনিস বিক্রয়ের প্রয়োজন পড়ছে, সেটা আমি যা বিক্রি করে দিয়ে আসলাম, এটা হলো আপনার কি? এটা হলো আমাদের C2C, ফেসবুক মার্কেট প্লেস, ডাইরেক্ট বাংলা কথা। দেন আপনাদের ব্যবসা থেকে সরকার, B2G, দেশের চাহিদা পূরণে সরকারের ব্যবসায়ীর কাছ থেকে পণ্য ক্রয় করা, মানে সরকার ব্যবসা থেকে পণ্য ক্রয় করবে। এই যে সরকারি ডিলারের কাছে পাইকারি পণ্য বিক্রয়। আর সরকার থেকে ব্যবসা G2B, সরকারি ব্যবসার সাথে পণ্য বিনিময় চুক্তি করলে, যেমন গ্যাস, পানি, বিদ্যুৎ যে আমরা কিনি ওইটা আর কি। ভোক্তা থেকে সরকার, ভোক্তা সরকারের কাছে পণ্য বিক্রি করলে, ভোক্তা সরকারের কাছে কোনো পণ্য বিক্রি করলে সেটা হবে কি? এইটাই এলো এইখানে সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন। মানে আর এই যে B2C, C2C, B2B, এই জিনিসগুলাই এলো এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন। ওয়ালাইকুম আসসালাম আদিবা আফরিন, ভালো আছেন? পড়েন এটা একবার সবাই। ওকে, দেন সরকার থেকে ভোক্তা,
সবগুলাই পড়াইলাম আমি। সরকার থেকে ভোক্তারা যে সেবা পেয়ে থাকে তার বিনিময়ে যদি অর্থ প্রদান করা হয়, যেমন কি চাল। ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার করে দক্ষতার সাথে মার্কেটিং কাজ পরিচালনায় এলো ই মার্কেটিং। মানে কি 24 ঘন্টা মার্কেটিং সুবিধা পাওয়া যায়। ই মার্কেটিং আমরা সবাই জানি এখন, ডিজিটাল মার্কেটিং, তাই না? বুস্ট করা, ফেসবুক বুস্ট করা, ছবিতে বুস্ট করা, ইনস্টাগ্রামে পোস্ট করা, সবকিছুই এটা আওতাধীন। ই মার্কেটিং এর মূল বিষয় হলো কি ব্র্যান্ডিং। ই মার্কেটিং এর মূল বিষয় কি ব্র্যান্ডিং ও প্রসার মানে কি প্রমোশন, প্রসার মানে প্রমোশন। ই মার্কেটিং মূল বিষয় তাহলে কি ব্র্যান্ডিং মানে কি ব্র্যান্ডিং, আর প্রসার হলো প্রমোশন, মূল বিষয় এটা। ওকে, তারপরটা ই মার্কেটিং একটি ওয়ান টু কি আপনার ই মার্কেটিং তাহলে কি 1-to-1 মার্কেটিং পদ্ধতি। ই মার্কেটিং কি 1-to-1, একজন থেকে একজনের মাধ্যমে হয়। ইন্টারনেটের মাধ্যমে খুচরা বিক্রেতাকে ই রিটেইলিং বলে, ই রিটেইলিং বলে। তাহলে ইন্টারনেটের মাধ্যমে খুচরা বিক্রয়কে কি বলা হয়? ই রিটেইলিং। সম্পূর্ণ ভোক্তা সম্পর্কিত, ভোগ্য পণ্যের সাথে বেশি সম্পর্কিত, তাই না? ই মার্কেটিং, ই কমার্স, ই বিজনেসের মধ্যে ই বিজনেস আওতা সব থেকে বড়। সব থেকে বড় কে? ই বিজনেস। আর সব থেকে ছোট কে? ই কমার্স। ই কমার্স হলো ছোট, ই কমার্স হলো ছোট, আর ই বিজনেস হলো সব থেকে বড়। ই বিজনেস হলো সব থেকে বড়। আমার কথাগুলো ক্লিয়ার নাকি? আমার কথাগুলো বুঝতে পারতেছেন নাকি? একদম ফ্র্যাঙ্কলি বলবেন। কি রে আমার হলো কেন? আচ্ছা, খুব ইম্পর্টেন্ট। ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ সুবিধা পাওয়া যায়। তাহলে কিসের মাধ্যমে ঋণ সুবিধা পাওয়া যায়? ক্রেডিট কার্ডের মাধ্যমে। ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের প্রধান পার্থক্য কি? ডেবিট কার্ডের মাধ্যমে ঋণ সুবিধা পাওয়া যায় না, আর ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ সুবিধা পাওয়া যায়। ডেবিট আর ক্রেডিট কার্ডের মধ্যে মূল পার্থক্য কি জানেন? সেটা হলো আমরা যে মোবাইলে টাকা না থাকলে কি করি, অ্যাডভান্স টাকা আনি না, এইটার মতো। ক্রেডিট কার্ড হলো অ্যাডভান্সে টাকা আনি মোবাইলের মাধ্যমে। মানে মোবাইলে আপনার রিচার্জ নাই, আপনি অ্যাডভান্স 12 টাকা আনলেন বা 20 টাকা আনলেন, পরে যখন আপনি যা কি করবেন 20 টাকা ভরবেন, দেখবেন কি 2 টাকা বেশি টাকা নিচ্ছে, 2 টাকা বেশি কাটছে, মানে 22 টাকা কাটছে। এই ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ডের মধ্যে পার্থক্য এইটাই। ডেবিট কার্ড দ্বারা আপনার ব্যাংকের সাথে লিঙ্ক থাকে, আপনি কেনাকাটার ক্ষেত্রে ডেবিট কার্ড ইউজ করতে পারবেন, আর ব্যাংক থেকে টাকা কাটতে থাকবে। আর ক্রেডিট কার্ডের মাধ্যমে হলো মনে করেন আপনার ব্যাংকে হলে 1 লাখ টাকা ছিল, আপনার 1 লাখ টাকা শপিং আপনি করে ফেলছেন অলরেডি, আরো 20,000 টাকা শপিং আপনি করতে পারবেন ঋণ হিসাবে। পরবর্তীতে যখন ওইটা আবার ব্যাংকে জমা দিবেন, ওই 20,000-এর সাথে 1,000 এলো তারা সুদ হিসাবে কাইটা রাখবে। দ্যাট মিনস তাহলে ক্রেডিট কার্ডে কি পাওয়া যায়? ঋণ সুবিধা। ঠিক আছে, ব্যাংকে টাকা না থাকলেও ক্রেডিট কার্ডের মাধ্যমে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ উত্তোলন করা যায়। এই যে তাই বললাম, ক্রেডিট কার্ডের মাধ্যমে একটা নির্দিষ্ট পরিমাণ, এই যে ক্রেডিট কার্ডে বিভিন্ন টাইপ থাকে, যেমন প্লাটিনাম, গোল্ড, এই যে হ্যান্ডেল অনেক কিছু থাকে। এর ভেতরে টাকার লিমিট আপ ডাউন করে। মনে করেন গোল্ডে এলো 80,000 টাকা পর্যন্ত উত্তোলন করা যায়, প্লাটিনামে এলো 2 লাখ পর্যন্ত উত্তোলন করা যায়, এইরকম আর কি। কোটি কোটি টাকা উত্তোলন করা যায়, যেগুলো হলো অনেক বড় লোকরা ইউজ করে। যেমন একটা আমেরিকান একটা ক্রেডিট কার্ড আছে, ওই ক্রেডিট কার্ডটা অনেক বড় লোকরা ইউজ করে, ওইটা কোনো লিমিট নাই, লিমিট ছাড়া শপিং করতে পারবে। শুধুমাত্র ওই যে যখন আবার ব্যাংকে যখন টাকা আসবে তখন আবার ওইখান থেকে কেটে রাখবে, ওইটা বড় লোকরা ব্যবহার করে। ঠিক আছে, তাসনিম মিমু ঠিক আছে আপনারটা। সাদিয়া আফরিন, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? ই ব্যাংকিং এর সুবিধা সমূহ কি? এটিএম, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, অনলাইন ব্যাংকিং, হোম ব্যাংকিং, বিক্রয় বিন্দু পস, স্বয়ংক্রিয় নিকাশ ঘর সেবা, আন্তঃব্যাংক নিকাশ ঘর পদ্ধতি, পরিশোধ পদ্ধতি ইত্যাদি। চেকের বিকল্পের নাম কি? এটিএম। চেকের বিকল্প হলো এটিএম কার্ড। চেকের বিকল্প মানে এটিএম কার্ড। এটিএম কার্ড হলো ওই ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডকেও অনেক সময় আমরা এটিএম কার্ড বলি। কি বললাম? ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডকে মোটা দাগে আমরা এটিএম কার্ড বলতে পারি। আচ্ছা, মোবাইল ব্যাংকিং একটি শাখাহীন ব্যাংকিং ব্যবস্থা। আর সোয়াইপ বোর্ড দ্বারা ব্যাংক সমূহের মধ্যে অর্থ সংবাদ স্থানান্তরিত হয়। তাহলে কি দ্বারা? সোয়াইপ কোড। কোম্পানি প্রযুক্তির মাধ্যমে যারা আউটসোর্সিং করে তাদেরকে কি বলা হয়? ফ্রিল্যান্সিং। এটা বুঝাতে কিছু না, আমাদের থেকে আপনারাই ভালো বুঝবেন ফ্রিল্যান্সিং কি জিনিসটা, তাই না? ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা, তাই না? নৈতিকতা মানে কি? ভালো মন্দ সঠিক বিষয়টি গ্রহণ করা হলো নৈতিকতা। ভালো মন্দ বিচার বিশ্লেষণ করে টু জাজমেন্ট, এটা জাজ করা, টু জাজ ওয়েদার ইট ইজ গুড অর ওয়েদার ইট ইজ ব্যাড। বিশ্লেষণের মাধ্যমে সঠিক বিষয়টি গ্রহণের নাম হলো নৈতিকতা, ইথিক্স। ব্যবসায়ীর ক্ষেত্রে ভালো মন্দ বিচার বিশ্লেষণ করে ভালোটাকে গ্রহণ করা এবং মন্দটাকে বর্জন করাই হলো ব্যবসায়ের নৈতিকতা।
ইথিক্স শব্দটি আসছে গ্রিক, এটা খুব ইম্পর্টেন্ট। গ্রিক থাকবে ইথিকা শব্দ থেকে আসছে, ইথিকা শব্দ এসেছে ইথস শব্দ থেকে, এটা খুব ইম্পর্টেন্ট। 3টা স্টার দিয়ে দিলাম আমি আপনাকে। মূল্যবোধ হলো মানুষের এমন একটি বিশ্বাসবোধ ও মানদণ্ড যার মাধ্যমে কোনো ঘটনা বা অবস্থার ভালো মন্দ দিক বিচার করা হয়, যার মাধ্যমে কোনো ঘটনার ভালো মন্দ দিক কি করা হয়, বিচার করা হয়, ভালো মন্দ দিক বিচার করা হয়। ওকে, তারপরে যাই। ব্যবসার ক্ষেত্রে ভালো মন্দ বিচার করে ব্যবসা পরিচালনা করাকে কি বলা হয়, ব্যবসায় মূল্যবোধ। ঠিক আছে। সমাজ থেকে প্রাপ্ত বিভিন্ন সুবিধার বিপরীতে ব্যবসায় সংশ্লিষ্ট পক্ষসমূহের কল্যাণের জন্য যে উন্নয়ন করা হয় তাকে কি বলা হয়, ব্যবসায় সামাজিক দায়বদ্ধতা বলে। ব্যবসায় সামাজিক দায়বদ্ধতা ইংলিশে কি বলা হয়, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। এটা খুব ইম্পর্টেন্ট। কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি মানে কি, তোমরা যে ব্যবসা যে টিকা রয়েছে, টিকা থাকার মূল কারণ কি, কাস্টমার বা ব্যবসায়ের মানুষজন কেনাকাটা করতেছে, তাই না? এখন সিএসআর মানে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি কি, রেসপন্সিবিলিটি আপন সোসাইটি, সোসাইটির প্রতি যে রেসপন্সিবিলিটি। শুধুমাত্র আমি বিজনেস করলাম এটা কি হয়ে গেল গা, এমন না। সোসাইটির প্রতি রেসপন্সিবিলিটি কি, যেমন গ্রামীণ ফোন দেখা যায় যে প্রত্যন্ত অঞ্চলে যা কি করে, একটা স্কুল বানায় বা একটা হাসপাতাল বানায় বা বিনামূল্যে চক্ষু সেবা দেয়, এগুলো হলো কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। বা মনে করেন এগুলোর মাধ্যমে হলো কোম্পানি কি করে, মানুষের কাছে ভালো সাজে যে আমরা আপনাদের ভালোর জন্য এতটা ভাবি, তার জন্য মানুষরাও আবার পয়টা জায়গা মানুষরাও হ্যাঁ ভালো তো কাজ করতেছে, আমরা তাদের পণ্য কিনি। বুঝতে পারছেন? আর কিচ্ছু না। এই যে সিএসআর খাতে সবচেয়ে বেশি টাকা ব্যয় করে কি, ব্যাংক, তাই না? আর গ্রামীণ ফোন সূর্যের হাসি প্রজেক্টের আওতায় নিরাপদ মাতৃত্ব সেবা দিচ্ছে। আগিস গ্রুপ আলদিন ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন মেডিকেল ও নার্সিং ইনস্টিটিউট গড়ে তুলেছে। স্কয়ার গ্রুপ দুর্নীতিতে জিরো টলারেন্সের নীতি অনুসরণ করে গেটস ফাউন্ডেশন 1997 সালে গঠিত হয়। সবথেকে ইম্পর্টেন্ট হলো কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। সামনে যায় আরো ভালো মতন শিখবো আমরা। ঠিক আছে, এই পৃষ্ঠাটা একবার সবাই পড়তে থাকেন, আমি একটু পানি খেয়ে আসি। ওকে, দেন ব্যবস্থাপনা ধারণা ও নীতিমালা, খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। ম্যানেজমেন্ট ইজ ইউনিভার্সাল, কে বলেছে, সক্রেটিস। এটা অনেকবার আসে পরীক্ষাতে, এটা অনেকবার আসে। ম্যানেজমেন্ট ইজ হোয়াট এ ম্যানেজার ডাস, কে বলছে, অ্যালেন। ব্যবস্থাপনা হলো অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার কৌশল। এটা কি ব্যবস্থাপনা, ইটস এ কৌশল। ব্যবস্থাপনা একটা সামাজিক প্রক্রিয়া। কি প্রক্রিয়া, সামাজিক প্রক্রিয়া। যে কোনো প্রতিষ্ঠানের জন্য ব্যবস্থাপনা সমানভাবে প্রযোজ্য। এর অপর নাম কি, ব্যবস্থাপনা সর্বজনীন। মানে কি, ব্যবস্থাপনা সব জায়গায় অ্যাপ্লিকেবল, ব্যবস্থাপনা সব জায়গায় অ্যাপ্লিকেবল। ওকে, দেন ম্যানেজমেন্ট শব্দের উৎপত্তি ইতালীয় ল্যাটিন শব্দ ম্যানেজাইরি থেকে। ম্যানেজমেন্ট শব্দটি কোথা থেকে উৎপন্ন, ইতালীয় বা ল্যাটিন শব্দ হলো ম্যানেজাইরি। ম্যানেজমেন্টকে 3টি শব্দে ভাগ করা যায়, ম্যান, মেশিন, ট্যাক্টফুলি। প্রবর্তন কি বলছে, এন অ্যাপল এন্ড বাস। ম্যানকে ট্যাক্টফুলি, কৌশলে আপনার ইয়া করাকেই আপনাকে কি বলে, ম্যানেজমেন্ট, কৌশলে কাজ করিয়ে নেওয়া। ওকে, দেন খুব ইম্পর্টেন্ট, এই সব থেকে একটা কোশ্চেন, এক বা দুইটা কোশ্চেন আসবেই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফ্রেডরিক উইন্সলো টেইলর মানে এফডব্লিউ টেইলর কি, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক। আরো কি কি উদ্ভাবন করছে, বৈজ্ঞানিক ব্যবস্থাপনা, কার্যভিত্তিক সংগঠন, ব্যবস্থাপনা, 4টা নীতি সে দিছে। আর তার 2টা বই আছে, দ্য প্রিন্সিপাল অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট 1911 সালে, শপ ম্যানেজমেন্ট 1903 সালে। আর হেনরি ফেরেল আধুনিক ব্যবস্থাপনার জনক, ব্যবস্থাপনার তত্ত্বের জনক আর প্রশাসনিক তত্ত্বের জনক। ব্যবস্থাপনার ক্ষেত্রে কয়টা দিচ্ছে, 14টা নীতি দিচ্ছে। শিল্পের কাজ কয়টা, 6টা। ব্যবস্থাপনার কাজ কয়টা, 5টা। শিল্পের কাজ কয়টা, 6টা। ব্যবস্থাপনার কাজ কয়টা, 5টা। রবার্ট ওয়েন কি, আধুনিক শ্রমিক ব্যবস্থাপক
জনক। এটা একবার সবাই পড়ে ফেলেন, এটা অনেক ইম্পর্টেন্ট। একবার সবাই পড়েন, আবার ফিরে আসতেছি আমরা তাড়াতাড়ি। ওকে, আমরা চলে যাই। আশা করি আপনারা সবটুকু পড়ে ফেলাইছেন। এই যে তারপরে কি রবার্ট ওয়েন, আধুনিক, এটা তো পড়াইলাম। অলিভার শেলডন, দ্য ফিলোসফি অফ ম্যানেজমেন্ট, এই বইটা কত সালে দিয়েছে? 1923 সালে, খুব মনে রাখতে হবে। অলিভার শেলডন কি দ্য ফিলোসফি অফ ম্যানেজমেন্ট বইটা দিচ্ছে। হ্যারিংটন এমারসন, সামরিক সামরিক অভিজ্ঞতাকে ব্যবস্থাপনার ব্যবহারের উপায় সম্পর্কে কে বলছে? হ্যারিংটন এমারসন। আচ্ছা, লাইটের জন্য যদি বোঝানো যায়, এটা স্লাইডটা দিয়ে দেওয়া হবে, আর বই তো আছেই। আচ্ছা, হেনরি লরেন্স গ্যান্ট কে? এটা হেনরি লরেন্স গ্যান্ট দুইটা জিনিস উদ্ভাবন করছে, টাস্ক ও বোনাস পরিকল্পনা। কি টাস্ক ও বোনাস পরিকল্পনা কি করছে? হেনরি লরেন্স গ্যান্ট আর গ্যান্ট চার্ট করছে। গ্যান্ট চার্ট। ওকে, দেন মেরি পার্কার ফলেট কি? ডাইনামিক অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে বলছে। কি ডাইনামিক অ্যাডমিনিস্ট্রেশন। আর ফ্র্যাঙ্ক বাঙ্গার গিগবেলস, গতি সমীক্ষার জনক। একে গতি সমীক্ষার জনক ও প্রবাহ প্রক্রিয়ার চার্ট সম্পর্কে কথা বলছে। এই যে দুইটা পড়াইলাম, এটা একদম মুখস্থ করতে হবে, একদম মুখস্থ, কোনো কথা নাই, বুঝছেন? একদম মুখস্থ করতে হবে এটা। ওকে, তারপর চলে যাই আবার। আরো আছে জর্জ এলটন মেও, কে শিল্পক্ষেত্রে মানবিক সম্পর্কের উপর গুরুত্ব দিয়েছে। তাহলে মানবিক সম্পর্কের উপর কে গুরুত্ব দিয়েছে? জর্জ এলটন মেও। ডগলাস ম্যাকগ্রেগর কি দিচ্ছে? এক্স ও ওয়াই তত্ত্ব। এক্স ও ওয়াই তত্ত্ব জিনিসটা আমরা মোটিভেশন চ্যাপ্টারে যা আবার আরো বিস্তারিত পড়বো। অ্যাডাম স্মিথ কিসের জনক? এটা অর্থনৈতিক জনক। সে একটা বইয়ের নাম লিখছে, ওয়েলথ অফ নেশন। পিএফ ডার্কার ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ সম্পর্কে বলছে। কি সম্পর্কে বলছে? ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ। আর প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট, এই বইটা লিখছে সে। কি বই লিখছে? প্র্যাকটিস অফ। হ্যাঁ, আপনি মুখস্থ করবেন, ভুলবেন, এটাই স্বাভাবিক, তাই না? একটা জিনিস আপনি মুখস্থ করলে আপনি ভুলে যাবেন, কিন্তু একটা আপনাদের আজকে সিম্পল একটা ওয়ে শিখা দিই। আপনি যখন জিনিসটা এই মনে করেন একটা মানে এই ছকটা পুরোটুকু পড়লেন, তারপরে আপনি চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করবেন যে এই ছকের কি কি মনে আছে আমাদের, কে কোন বইটা দিছে, বা সিরিয়াল ওয়াইজ নামগুলো মনে আছে নাকি। যদি মনে পড়ে তাহলে আপনি অন্য পড়ায় যাবেন, যদি না মনে পড়ে ওইটা আবার পড়বেন বা লিখতে শুরু করবেন। একটা পেজটা প্রথমে একটু আগে যে চারটা পড়লাম না, এই চারটা প্রথমে 5 থেকে 7 মিনিট পড়বেন, তারপর লিখার চেষ্টা করবেন যে কয়টা মনে পড়তেছে, কয়জনের নাম, কয়জনের বইয়ের নাম, কয়জন কি আবিষ্কার করছে, এটা কি মনে পড়তেছে আদৌ। যদি মনে পড়ে তাহলে সামনে যাবেন, আর যদি মনে না পড়েন তাহলে আবার পড়বেন। এইটাই নিয়ম, আর কোনো নিয়ম নেই এখানে, বুঝতে পারলেন? তা ব্যবস্থাপনার প্রথম কাজ কি? ব্যবস্থাপনার প্রথম কাজ হলো পরিকল্পনা, এবং শেষ কাজ কি? নিয়ন্ত্রণ। আমরা সবাই জানি গণতান্ত্রিক ব্যবস্থাপনা উন্নয়ন ঘটে কোন সভ্যতায়? গ্রিক। ব্যবস্থাপনার প্রাথমিক উদ্দেশ্য কি? মুনাফা অর্জন ও উন্নয়ন। হলথন স্টাডিজ, এর জনক কি? এলটন মেও। হলথন স্টাডিজ। ব্যবস্থাপনার প্রথম মহিলা লেডি নাম কি? লিনিয়ান গিগবেল। আর পস্টকোড খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জনকালে এলগুলি। এই ব্যবস্থাপনার প্রথম অধ্যায়ে যা যা পড়াবো সবই অনেক ইম্পর্টেন্ট, আপনারা খুব ইম্পর্টেন্ট ভাবে গুরুত্ব দিয়ে পড়বেন এগুলাতে। ওকে, তারপর আচ্ছা, হেনরি ফেভেল ব্যবস্থাপনা কার্যাবলীকে কয় ভাগে ভাগ করে? 5 ভাগে। আর হেনরি ফেভেল শিল্পের কার্যাবলী, একটা হলো ব্যবস্থাপনার কার্যাবলী, আরেকটা হলো শিল্পের কার্যাবলী।
দুইটা কিন্তু আলাদা। ব্যবস্থাপনা হলো 5 আর শিল্প হলো 6, 6 ভাগে করেছে। আর হেনরি ফেওয়েল ব্যবস্থাপনার কোন ক্ষেত্রে নীতির কথা, কয়টা নীতির কথা বলছে? 14টা নীতির কথা বলছে। কয়টা নীতির কথা? 14টা। হেনরি ফেওয়েল একজন ব্যবস্থাপকের ব্যবস্থাপনাগত দায়িত্বের কথা বলেছেন কয়টা? 16টা দায়িত্বের কথা বলছে। কয়টা নীতি দিচ্ছে? 14টা। দায়িত্ব কয়টা দিচ্ছে? দায়িত্ব দিচ্ছে 16টা। দায়িত্ব দিচ্ছে 16টা। উদ্দেশ্য ভিত্তিক ব্যবস্থাপনা, ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ, ধারণাটি প্রথম প্রযুক্ত কি করছে? পিএফ ডাকার। এগুলা ওই চার্টে আমরা একবার পড়ে আসছে অলরেডি। নাসিহাত আল মুলক গ্রন্থের রচয়িতা কি? ইমাম গাজ্জালি। যদিও এগুলো কম আছে, কিন্তু এই পেজের এই জিনিসগুলো খুব বেশি আছে। এই যে এই তিনটা যে জিনিসটা পড়াইছি না, এগুলো অনেক বেশি আছে। আচ্ছা, ইউরোটোপিয়া গ্রন্থের রচয়িতা কি? থমাস মুর। ওয়ান বেস্ট ওয়ে ধারণাটি আসে কি? গ্রেক সভ্যতা থেকে। দ্য কোড অফ হাম্বুরারি রচিত হয়েছে কোন সভ্যতায়? ব্যাবিলনীয় সভ্যতায়। আধুনিক শ্রমিক কর্মী ব্যবস্থাপনা জনক রবার্ট ওয়ে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা প্রায় আসে প্রত্যেকটা বাস্তুতে। সাংগঠনিক আচরণ ও মানবীয় আচরণের জনক কি? জলস অ্যালটন মেও। আপনি বেশি করে পড়বেন। শুনেন, আমরা যখন মুখস্থ করি ওটা একবার মুখস্থ করলে দেখবেন যে 7 দিন পরে আমরা ভুলা যাই, ওটা 7 দিন পরে যে আবার ওটা পড়তে হয়, বুঝছেন? এইটাই নিয়ম, আর কোনো নিয়ম নাই এখানে। আচ্ছা ঠিক আছে। সমাজতান্ত্রিক, এখানে একটু ইয়াটা উল্টা হয়ে গেছে গা। সমাজতান্ত্রিক ব্যবস্থাপনার জনক কি? ম্যাক্স ওয়েবার। সমাজতান্ত্রিক ব্যবস্থার জনক কে? ম্যাক্স ওয়েবার। বিশ্বের সব থেকে পুরাতন সামরিক গ্রন্থ কি? দ্য আর্ট অফ ওয়ার। দ্য আর্ট অফ ওয়ার। লেখককে সানজু। লেখককে সানজু। আর এফ.ডব্লিউ. টেইলরের পূর্ণ নাম কি? ফ্রেডরিক উইনস্টন টেইলর। জন্ম হলো 1856 আমেরিকায়। মৃত্যু কত? 1915। পেশা ছিল মেকানিক। এফ.ডব্লিউ. টেইলর হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো স্নাতক, মানে আপনার খারাপ খারাপ দৃষ্টিশক্তির কারণে পড়ালেখা চালিয়ে যেতে পারে নাই। আচ্ছা, হেনরি ফেওয়েল, এফ.ডব্লিউ. টেইলর, যা আছে সব পড়তে হবে। হেনরি ফেওয়েল আর এফ.ডব্লিউ. টেইলরের কি যা আছে সব পড়তে হবে, এইটা জিনিসটা মনে রাখতে হবে আমাদের। আচ্ছা, এফ.ডব্লিউ. টেইলরের ইলট ক্রেসন মেডেল পান কত সালে? 1902 সালে। হেনরি ফেওয়েলের জন্ম কত সালে আমাদের? 1841 সালে ফ্রান্সে, কেউ কেউ বলে ইস্তাম্বুলে। আর মৃত্যু হয় 1925 সালে। পেশা ছিল খনি প্রকৌশলী। 6M এর কথা প্রথম উল্লেখ করে কে? টেরিয়ান ফ্লাঙ্কিড। খুব ইম্পর্টেন্ট। ব্যবস্থাপনার উপকরণ 6M কি? ম্যান, মানবীয় উপকরণ, মেশিন, মেথড, মানি, ম্যাটেরিয়াল, মার্কেট। খুব ইম্পর্টেন্ট, 6Mটা মনে রাখতে হবে। ম্যান, মেশিন, মেথড, মানি, ম্যাটেরিয়াল। ম্যান, মেশিন, মেথড, মানি, ম্যাটেরিয়াল, মার্কেট। উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনার প্রয়োজন কি? মানসিক শ্রম। উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনার প্রয়োজন কি? মানসিক শ্রম। নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনার প্রয়োজন কি? কারিগরি শ্রম। কি কি প্রয়োজন? কারিগরি শ্রম। তাহলে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনার প্রয়োজন কি? মানসিক। আর নিম্ন পর্যায়ের কি? কারিগরি। উচ্চ পর্যায়ের তাহলে কি? মানসিক। আর নিম্ন পর্যায়ের হলো কারিগরি। আচ্ছা, হেনরি ফেওয়েলের প্রদত্ত 14টা নীতি একবার সবাই পড়েন, সবাই পারে না আর কি। হ্যাঁ, রিভিশনের উপর থাকতে হয়, ঠিক কথা বলছো। কার্য বিভাজন প্রথম, মানে প্রত্যেকটা কাজ ভাগ ভাগ করে দিতে হবে। কর্তৃত্ব দায়িত্ব, মানে দায়িত্ব কর্তৃত্ব আইডেন্টিফাই করে দিতে হবে, কে কতটুকু দায়িত্ব, কে কার আন্ডারে আছে, এটা দিতে হবে। নিয়মাবর্তিতা, সময়ের কাছে সময় করতে হবে। আদেশের ঐক্য, মানে কি? আদেশ দাতা হবে একজন, বস থাকবে কয়জন? একজন। আর নির্দেশনার ঐক্য হলো আগের নির্দেশনার সাথে আবার, মানে পূর্ববর্তী নির্দেশনার সাথে বর্তমান নির্দেশনা সামঞ্জস্য করে তারপর দিতে হবে। সাধারণ স্বার্থে প্রতি ব্যক্তির অনুগত্যশীলতা, মানে নিজের স্বার্থকে বড় না করে কোম্পানির স্বার্থকে বড় করে দেখতে হবে। পারিশ্রমিক, মানে কি? পারিশ্রমিক যথাযথ পারিশ্রমিক দিতে হবে। কেন্দ্রীয়করণ ও বিকেন্দ্রীকরণ, কেন্দ্রীয়করণ নীতি অনুযায়ী ব্যবসায়ের যে ডিসিশন মেকিং ক্ষমতা, ওটা কি কার কাছে থাকে? ব্যবসায়ের উপরের লেভেলের মানুষজনের কাছে কুক্ষিগত থাকে। আর বিকেন্দ্রীকরণ কি? বিকেন্দ্রীকরণ কিন্তু কোনো নীতি না। প্রশ্ন আসে যে নিচের কোনটি হেনরি ফেওয়েলের 14টা নীতি বহির্ভূত? এই যে বিকেন্দ্রীকরণ, এটা কোনো নীতি না, বুঝতে পারছে? বিকেন্দ্রীকরণ মানে কি? কোম্পানির উচ্চ পদস্থ বাদে নিম্ন পর্যায়ের মানুষজন কাছেও ডিসিশন মেকিং এর ক্ষমতাটা যখন থাকে। আর জোড়াময় সিকোয়েলের নীতি মানে কি?
একটা জোড়ার মাধ্যমে, জোড়া শিকলের মতন থাকবে, কে কার আন্ডারে, কে কার কাছে রিপোর্ট করতেছে, এটা সুন্দর মতন দেওয়া থাকবে। ওই যে আর্মির ক্ষেত্রে যেটা হয় যে লেফটেন্যান্ট, তারপর অফিসার, ফিল্ড অফিসার, এরকম একটা সিরিয়াল আছে না, ওই রকম শৃঙ্খলা। সাম্য মানে কি প্রত্যেকে ছেলে মেয়ে উভয়কে একই দৃষ্টিতে দেখা। চাকুরিকালীর স্থায়িত্ব মানে চাকুরির স্থায়িত্ব দিতে হবে। উদ্যোগ একতাই বল শেষ নীতি মানে দশে মিলা করি কাজ, হারে জিতে নাহিলাস। কার্য বিভাগের ক্ষেত্রে বিশেষায়নের নীতি অনুসরণ করা হয়। তাহলে কার্য বিভাগের ক্ষেত্রে বিশেষায়নের নীতি মানে কি, যে যেইটাই এক্সপার্ট তারে সেই কাজটা দেওয়া। বিশেষায়ন মানে কি, যে যেই কাজটা এক্সপার্ট তাকে সেই কাজটা দেওয়া। হেনরি ফয়েলের মতে কার্য বিভাগ কর্মীদের বৃদ্ধি করে কি, দক্ষতা। মানে যে যেই বিষয়ে এক্সপার্ট তাকে যদি আমরা সেই বিষয় দিই, সেটার মাধ্যমে দক্ষতা বাড়বে। যেমন আমি হলে অ্যাকাউন্টিং এ এক্সপার্ট, আমাকে যদি অ্যাকাউন্টিং রিলেটেড জব দেয়, আমি ওইটা খুব মোটিভেটেড সাথে করব, খুব আনন্দের সাথে করব। তার মাধ্যমে কি ওইটা পারফরমেন্স বৃদ্ধি পাবে। ডিভিশন অফ লেবার ধারণাটি প্রথম দিয়েছে কি, এফ.ডব্লিউ. টেইলর। ডিভিশন অফ লেবার কে দিচ্ছে, এফ.ডব্লিউ. টেইলর। ইউনিটি অফ কমান্ড আদেশের ঐক্য কে দিচ্ছে, প্রতিষ্ঠানের কর্মীরা কেবলমাত্র একজন, ঊর্ধ্বতনের বস থাকবে একজন, নিকট থেকে আদেশ পাবে। এক্ষেত্রে দ্বৈত অধীনতা পরিহার করতে হবে। ইউনিটি অফ ডাইরেকশন মানে কি, নির্দেশনার ঐক্য। উদ্দেশ্য অর্জনের জন্য পূর্ব নির্দেশনার সাথে মিল রেখে পরবর্তী নির্দেশনা দেওয়া হয়। সব পড়াইছি আমি। এই যে ব্যবস্থাপনা নির্দেশনা ঐক্যনীতির আলোকে প্রতিষ্ঠানের সকল কাজ একটি প্রধান উদ্দেশ্য অর্জনে সম্পাদিত হবে। কর্মীর ভূমিকা হ্রাস করে কেন্দ্রীয়করণের নীতি, কর্মী অসন্তুষ্ট থাকে। কোন নীতি অনুযায়ী, কেন্দ্রীয়করণ নীতি অনুযায়ী কর্মী অসন্তুষ্ট থাকে। কর্মীর ভূমিকা বৃদ্ধি করে কি, বিকেন্দ্রীকরণ নীতি। কর্মীর ভূমিকা বৃদ্ধি করে কি, বিকেন্দ্রীকরণ নীতি। কর্মী সন্তুষ্টি থাকে। জোড়াময় শিকল নীতির মূল কথা হলো প্রতিষ্ঠানের সকল ব্যক্তি বিভাগ ও উপবিভাগে একে অন্যের সাথে যুক্ত থাকবে। জোড়াময় শিকল নীতি কর্তৃত্ব প্রবাহ এর সাথে সম্পৃক্ত। স্কেলার চেইন বলতে চেইন অফ সাবঅর্ডিনেট বোঝায়। স্কেলার চেইন বলতে কি বোঝায়, চেইন অফ সাবঅর্ডিনেট। একবার বলেন সবাই, নেন এটা একবার পড়েন সবাই। দেন যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে এবং সঠিক বস্তুকে সঠিক স্থানে স্থাপনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারে কি, ব্যবস্থাপনা শৃঙ্খলা নীতি। মূল কথা এটা, ব্যবস্থাপনা শৃঙ্খলা নীতির মূল কথা কি, যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে আর যোগ্য বস্তুকে যোগ্য সঠিক স্থানে। শৃঙ্খলা নীতির দ্বারা মানুষের শৃঙ্খলা বোঝানো হয়েছে। কার শৃঙ্খলা, মানুষের শৃঙ্খলা। খুব মনে রাখতে হবে, কার শৃঙ্খলা, মানুষের। দি গ্রোথ তথ্য কি, একতাই বল, একতাই শক্তি, দলগত প্রচেষ্টা। এটা হলো একটা ফরাসি শব্দ, এটা অনেক ইম্পর্টেন্ট, একবার সবাই পড়ে, খুব ইম্পর্টেন্ট। জাহাঙ্গীরনগর ডিএউ, জিএসটি সব জায়গায় আসে এটা। আপনি একটু কমেন্ট করেন, আমার কথাবার্তা কি ক্লিয়ার নাকি, কথাবার্তা ভালো মতন বুঝতেছেন নাকি, তো কমেন্ট করেন। এটা খুব ইম্পর্টেন্ট। এই চারটা দেখেন কিসের সাথে তুলনা করছে, ব্যবস্থাপনা প্রশাসন। মস্তিষ্কের সাথে কি এসে তুলনা করছে, প্রশাসনের সাথে। আর ব্যবস্থাপনা কিসের সাথে, চোখের সাথে। কাঠামো কি, ব্যবস্থাপনা প্রশাসন হলো কাঠামো, আর ব্যবস্থাপনা হলো বাস্তবায়ন করা। কাঠামো দ্বারা করা হলো প্রশাসন। আর উৎপত্তি হয়েছে, প্রশাসনের উৎপত্তি হলো যুক্তরাষ্ট্রে, ব্যবস্থাপনা হলো যুক্তরাষ্ট্র হলো ইউএসএ, আর যুক্তরাজ্য হলো কি বলেন, ইংল্যান্ড। স্তর কি, প্রশাসন হলো উচ্চ স্তরের,
আর ব্যবস্থাপনা মধ্য ও নিম্ন স্তরে। শ্রম কি? প্রশাসনের শ্রম দিতে হয় মানসিক, আর ব্যবস্থাপনা শ্রম দিতে হয় শারীরিক বা কায়িক। শারীরিক বা কায়িক। দায়ীকে? পরিচালনা, পোষক ও শেয়ার হোল্ডারের কাছে। মানে প্রশাসন কার কাছে দায়ী থাকবে? পরিচালক, পোষক ও শেয়ার হোল্ডারদের। আর ব্যবস্থাপনা কাদের কাছে দায়ী থাকবে? প্রশাসনের কাছে। আই থিঙ্ক সবাই বুঝতে পারছেন। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? ঠিক আছে। তারপর কার্য সংক্রান্ত জ্ঞানকে টাস্ক রিলেটেড নলেজ, কারিগরি দক্ষতা কে বলে? কারিগরি দক্ষতাকে কি বলা হয়? কার্য সংক্রান্ত নলেজ। এটা হলো আমাদের টেকনিক্যাল স্কিল যেটাকে বলে। প্রথম ও নিম্ন পর্যায়ের ব্যবস্থাপককে ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট এর ধরনের দক্ষতা। প্রথম ও নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকদের কোন ধরনের দক্ষতা সব থেকে বেশি থাকে? এই টেকনিক্যাল স্কিল সব থেকে বেশি লাগে, মানে যেটাতে শারীরিক শ্রম বেশি দিতে হয়। এই ধরনের মানে টেকনিক্যাল স্কিল বা কারিগরি জ্ঞান, কার্য সংক্রান্ত জ্ঞান। আর চিন্তার ক্ষমতা মানে থিঙ্কিং অ্যাবিলিটি, ধারণাগত দক্ষতা কনসেপচুয়াল স্কিল বলে। এবং উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকের এই ধরনের দক্ষতা বেশি ব্যবহার করতে হয়। এক্ষেত্রে শারীরিক মানসিক বেশি দিতে হয়, মানে দুইটাই দিতে হয়। উচ্চ পর্যায়ে দিতে হয় হলো মানসিক শ্রম, উচ্চ পর্যায়ে দিতে হয় কি? মানসিক শ্রম। নিম্ন পর্যায়ে হলো শারীরিক। তারপর একটা পড়ি আমরা। কোন সমস্যা ও এর প্রকৃতি দ্রুত আঁচ করতে পারার যে ক্ষমতা বা সামর্থ্য তাকে কি বলা হয়? সমস্যা অনুধাবনের দক্ষতা, ডায়াগনোসিস স্কিল। চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক, সচিব, মহা ব্যবস্থাপক, উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকের উদাহরণ। বিভাগীয় প্রধান, উপপ্রধান, এরিয়া ম্যানেজারের মধ্য পর্যায়ে। এটা খুব ইম্পর্টেন্ট। মধ্য পর্যায়ে উচ্চ পর্যায়ে তাহলে কারা? উচ্চ পর্যায়ে হলো চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক। আচ্ছা, স্লাইডটা দিবনি। ব্যবস্থাপনা পরিচালক, সচিব, মহাব্যবস্থাপক, এগুলো উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনার উদাহরণ। আর বিভাগীয় প্রধান, উপপ্রধান, এরিয়া ম্যানেজার মধ্য পর্যায়ের ব্যবস্থাপকের উদাহরণ। ফোরম্যান তত্ত্বাবধান, শাখা প্রধান নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকের উদাহরণ। আর ব্যবস্থাপনা প্রক্রিয়ার ধাপগুলা কি? পরিকল্পনা হলো প্রথম ধাপ, সংগঠন হলো 2 নম্বর ধাপ, কর্মী সংস্থান হলো 3 নম্বর, নেতৃত্ব নির্দেশনা 4 নম্বর, পেশনা হলো 5 নম্বর, 6 নম্বর হলো সমন্বয়, 7 নম্বর হলো নিয়ন্ত্রণ। এইটা পুরোটুকু মুখস্থ রাখতে হবে, একবার সবাই মুখস্থ করেন। আপনার কি সবাই ক্লাসে আছে? একটু বলেন তো। থ্যাংক ইউ। ওকে, এইটা পুরোটুকু পড়া হলে তারপরে বলেন। ওকে, তারপরে আচ্ছা, আমরা এখন এমসিকিউ করব। মোটামুটি আমাদের ইয়াটা শেষ হয়েছে, থিওরিটিক্যাল অ্যাসপেক্ট, থিওরিটিক্যাল আলোচনা সব শেষ হয়েছে। এখন আমরা এমসিকিউ বলবো। আচ্ছা, আপনারা বলেন ব্যবসায়ের শুরুর পিছনে যে বিষয়টা সব থেকে গুরুত্বপূর্ণ, কি সব থেকে গুরুত্বপূর্ণ বলেন তো? পুঁজি, মনোবল, উদ্যোক্তা, আত্মবিশ্বাস। আপনারা বলবেন, আমি উত্তর দিব। তার আগে একটু বলে নেই, আমাদের সব থেকে ইম্পর্টেন্ট বই যেটা অ্যাকাউন্টিং অ্যান্ড ম্যানেজমেন্টের জন্য, অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট কটেজ অলরেডি বাজারে পাওয়া যাচ্ছে। আপনারা যারা এখনো এটা ক্রয় করেননি তারা কিন্তু অনেক বড় একটা অপরচুনিটি কস্টের মধ্যে রয়েছেন, অনেক বড় একটা কষ্টের মধ্যে রয়েছে।
এই বইটা আমাদের 4 বছরের যত এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সকে গেদার করে এই বইটা আমরা লিখেছি। অনেক অনেক মানে পরিশ্রম গিয়েছে এই বইয়ের মধ্যে। ইনশাআল্লাহ বিভিন্ন ভার্সিটিতে এই বই থেকে হুবহু 95% কমন আসবেই, এটা আমরা গ্যারান্টি দিতেছি। আর যদি কমন না আসে সেটা আমাদের লায়াবিলিটি। প্রত্যেকটা ভার্সিটি পাবলিক বিশ্ববিদ্যালয় কমন আসবেই এই বই থেকে। বিগত সালেও কোশ্চেন কমন আসছে, আপনারা বইটা কিনেন একবার পড়েন, বাজারে এর থেকে ভালো বই হবে না। এর থেকে ভালো বই এত সাজানো, এত অল্প মানে কন্টেন্টের বই আরো হবে না। এই বইটা কিন্তু চিকন একটা বই, দেখছেন, ম্যানেজমেন্ট আর অ্যাকাউন্টিং এর জন্য একটা চিকন বই। কিন্তু এই বইটাতে আমরা হলো যেটা যে টপিকগুলো সব থেকে ইম্পর্টেন্ট, যে টপিক থেকে কোশ্চেন আসে সেই টপিকগুলোই শুধুমাত্র ইনক্লুড করছি। এক্সট্রা কোনো কিছু আমরা পড়বো না যেগুলা এক্সামে আসবে না। আমরা জানি যে আমাদের এক্সাম হবে 1 ঘন্টা, তাই না? ওই 1 ঘন্টার মধ্যে যে সব থেকে বেশি আমরা কারেক্ট করতে পারবো এমসিকিউ, তারাই চান্স পাবো, বাকিরা আমরা কি চান্স পাবো না। সুতরাং যারা যারা এই বইটা এখনো কালেক্ট করেন নাই, খুব দ্রুত কালেক্ট করে নেবেন। আপনারা একবার কালেক্ট করলেই বুঝতে পারবেন এই বইটা কত ভালো আমরা লিখেছি, কত ভালো এক্সপিরিয়েন্স। এখন তো আপনারা বুঝবেন না, এটা একটা পরীক্ষা দেন, আমাদের স্টুডেন্ট চান্স পাক এই বই পড়া, তখন আপনারা বুঝবেন। আপনাদের প্রতি আপনাদের এই মানে অনুরোধ, এই বই একটু দেখবেন, কিনবেন যদি চান্স পাইতে চান, এই আর কি। আচ্ছা, একের কি ব্যবসার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো উদ্যোক্তা, পুঁজি না। সব থেকে গুরুত্বপূর্ণ হলো উদ্যোক্তা। ব্যবসা সংগঠন ও পরিচালনা ঝুঁকি গ্রহণ কে করে বলেন তো? বলেন বলেন বলেন, আপনারা বলবেন, 10 সেকেন্ড সময় দিব। ঝুঁকি গ্রহণ করেন কে? ব্যাংকার, ঋণ গ্রহীতা, দালাল, উদ্যোক্তা। ঝুঁকি গ্রহণ কে করে? আত্মবিশ্বাসও হবে না, পুঁজিও হবে না, হবে হলো উদ্যোক্তা, উদ্যোগ। আচ্ছা, এটা হবে উদ্যোক্তা, এটা হবে কি উদ্যোক্তা। আপনারা অনেকেই সঠিক লিখেছেন, অনেকেই আবার ভুল লিখতেছেন। আচ্ছা, ঝুঁকি গ্রহণ উদ্যোক্তার কোন ধরনের গুণাবলী? এটা ব্যক্তিগত, সামাজিক, মানসিক, অর্থনৈতিক। ব্যক্তিগত, সামাজিক, মানসিক, অর্থনৈতিক। বলেন তো কোনটা? TSC, হ্যাঁ মানসিক, ঠিক আছে, আপনি বাঁচতেন, আপনি ইনশাআল্লাহ পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন, বলে দিলাম। আমরা বুঝি যে কারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পায় আসলে, 2 একটা স্টুডেন্ট পড়ালে বোঝা যায়। উদ্যোক্তার ঝুঁকি গ্রহণের পুরস্কার কি? মুনাফা। উদ্যোক্তার ঝুঁকি গ্রহণের পুরস্কার হলো মুনাফা। আচ্ছা, অন্যের অধীনে কাজ করে অর্থ উপার্জন করাকে কি বলে? অন্যের অধীনে কাজ করে অর্থ উপার্জন করা কি বলে? কর্মসংস্থান, আত্মকর্মসংস্থান, মুনাফা অর্জন, জনসেবা। এটা কি বলে বলেন তো? এটাকে বলে কর্মসংস্থান, এটাকে বলে কি? কর্মসংস্থান। তারপরে ব্যবসা সংগঠন ও পরিচালনার প্রয়োজনীয় ঝুঁকি গ্রহণ করে কে? প্রয়োজনীয় ঝুঁকি কি গ্রহণ করে বলেন তো? ব্যাংকার, ঋণ গ্রহীতা, উদ্যোক্তা, দালাল। উদ্যোক্তা কে সব থেকে বেশি ঝুঁকি গ্রহণ করে? উদ্যোক্তা সব থেকে বেশি ঝুঁকি গ্রহণ করে। উদ্যোক্তাগণ হলেন কঠিন দর কষাকষিকারী, পণ্য সেবার ক্রেতা, ঝুঁকি গ্রহণ করে অভ্যন্তরীণ কেনা বেচাকারী। কি কোনটা হবে বলেন তো? 7 নম্বরটা কি হবে বলেন? 7 নম্বরটা কি হবে একটু বলেন? 7 নম্বরটা কি হবে? তারপরে বলেন বলেন বলেন। ঝুঁকি গ্রহণকারী, এটা কি? ঝুঁকি গ্রহণকারী, ঠিক আছে, আপনারা অনেকেই সঠিক উত্তর দিয়েছে। তারপরে নিচের কোনটি উদ্যোক্তা শব্দের প্রতিশব্দ? এন্টারপ্রেনার, এন্টারপ্রেনার, কোনটা বলছিলাম না স্পেলিং? এখন দেখি কে কে পারেন। নুসরাত জাহান, ঠিক আছে, আপনারটা পেরেছেন আপনি। ইনশাআল্লাহ আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং এ চান্স পাবেন। হ্যাঁ, ঝুঁকি গ্রহণকারী, ঠিক আছে।
তার নিচের কোনটি উদ্যোক্তা শব্দের প্রতিশব্দ? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার নাকি 4 নাম্বার? বলেন। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার নাকি 4 নাম্বার? কোনটা? আটার ক হয় নাই, তাসনিম মিম হয় নাই, লিখে গিয়ে পারে হয় নাই, হয় নাই। কি রে, কেউ পড়ে না কেন? 8 বি, হ্যাঁ 8 বি হয়েছে, 8 বি একজন পারছে, আর কেউ পারলো না। আচ্ছা, কোন সুবিধা ক্রেডিট কার্ডে আছে কিন্তু ডেবিট কার্ডে নাই? এটা সবাই পারবে, ঋণ সুবিধা, এটা অনেকবার পড়াইছি। আচ্ছা, কোন কোম্পানি সর্বপ্রথম ই বিজনেস প্রবর্তন করে? অ্যাপেল, আইবিএম, ডেল, আমাজন.কম। কে বলেন? কোন প্রতিষ্ঠান সর্বপ্রথম ই বিজনেস প্রবর্তন করে? ই বিজনেস কে প্রবর্তন করে? কোন প্রতিষ্ঠান? বলেন, বলেন তো। আইবিএম কোন প্রতিষ্ঠান? এটা হলো আইবিএম। এটা কি? আইবিএম। আচ্ছা, নিম্নের কোনটি পরিষদ সব থেকে ব্যাপক? সব থেকে ব্যাপক পরিষদ কোনটার? ই কমার্স, ই রিটেইলিং, ই মার্কেটিং, ই বিজনেস। বলেন তো কোনটার? তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন, সময় খুব কম আমাদের কাছে। অ্যামাজন.কম হয় নাই, ওটা হবে হলো আইবিএম। এটা হলো ই বিজনেস। এটা কি? ই বিজনেস। এটা কি? ই বিজনেস। তারপরটা। আচ্ছা, বি টু সি মানে কি? বিজনেস টু কাস্টমার, বিজনেস টু কনজিউমার, বিজনেস টু ক্লায়েন্ট, বিজনেস টু কমার্স। কি বলেন? বি টু সি এর পূর্ণরূপ কি? বি টু সি এর পূর্ণরূপ কি? কি বলেন? বলেন, বলেন, বলেন। বিজনেস টু কনজিউমার, বিজনেস টু কনজিউমার। এটা কি তাহলে? বিজনেস টু কনজিউমার। তারপরটা, ই বিজনেসের নিচে কোন মডেলের একজন ভোক্তা অন্য একজন ভোক্তার নিকট সরাসরি পণ্য বিক্রয় করে? ভোক্তা টু ভোক্তা, বিজনেস টু কমার্স নাকি? হয় নাই তো, বিজনেস টু কমার্স হবে না তো। তাহলে 5 নাম্বারটা কি হবে? সি টু সি। 5 নাম্বারটা হলো সি টু সি, দুইজনই ভোক্তা। ভোক্তা মানে কি? ভোক্তা মানে কনজিউমার, কনজিউমার মানে সি, কনজিউমার মানে সি, কনজিউমার, কনজিউমার মানে সি, কনজিউমার মানে সি, মানে সি টু সি, সি টু সি, কনজিউমার মানে সি টু সি। আচ্ছা, নিচে নিম্নের কোনটি ইন্টারনেট পণ্য ও সেবা ক্রয় বিক্রয়ের সাথে জড়িত? বলেন তো। ইন্টারনেটে পণ্য ও সেবা ক্রয় বিক্রয়ের সাথে কি? ই বিজনেস, ই মার্কেটিং, ই কমার্স, ই ব্যাংকিং। বলেন কোনটা? না রে ভাই, ক্লাস শেষ হয় নাই। 6 নম্বরটা কি হবে তাহলে? ই কমার্স হবে। 6 নম্বরটা কি হবে? ই কমার্স। 6 নম্বরটা কি হবে? ই কমার্স, ক্রয় বিক্রয়ের সাথে জড়িত। তারপরে, ব্যবসা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সব থেকে বড় অবদান কোনটি? কর্মসংস্থান সুযোগ বৃদ্ধি, ব্যবস্থাপকের উৎসাহ বৃদ্ধি, কাজের গতি ও দক্ষতা বৃদ্ধি, তথ্য প্রাপ্তি। হ্যাঁ, কাজের গতি ও দক্ষতা বৃদ্ধি। আপনারা কমেন্ট করতে থাকেন। আচ্ছা, এমআরসি আর এর পূর্ণরূপ কি বলেন তো? এমআরসি আর এর পূর্ণরূপ, এমআরসি আর এর পূর্ণরূপ হলো ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন। ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন, ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন, ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন। 2 নম্বরটা। সোয়াইপ একটা কি বলেন তো? ব্যাংকিং সমিতি না কি? সোয়াইপ জিনিসটা কি? খায় নাকি মাথা দেয়? একটি ব্যাংকিং সিস্টেম, একটা ব্যাংকিং সিস্টেম। সোয়াইপ একটা ব্যাংকিং সিস্টেম।
এটিএম এর পূর্ণরূপ কি? অটোমেটেড টেইলার মেশিন। অটোমেটেড টেইলার মেশিন। আচ্ছা, নিচের কোনটি ব্যবসায় নৈতিকতার মধ্যে পড়ে বলেন তো? শ্রমিক কর্মীদের ঠকিয়ে বড় খাওয়া, প্রতারণার আশ্রয় গ্রহণ করা, বাজারে কৃত্রিম সম্পদ সৃষ্টি করা, একচেটিয়া প্রবণতা পরিহার করা। সব থেকে নৈতিকতা কোনটা এখানে? সব থেকে পজিটিভ কোনটা? পজিটিভ হলো নিচেরটা, একচেটিয়া প্রবণতা পরিহার করা। এইটা তাহলে ব্যবসায়ের নৈতিকতা। এটা তাহলে কি ব্যবসায়ের নৈতিকতা? তারপরে যাই। আচ্ছা, ব্যবসায়ীরা সামাজিক দায়িত্বের প্রতি সচেতন হওয়ার পিছনে সবথেকে বড় কারণ কি? বিক্রয় বৃদ্ধি, প্রতিযোগিতা বৃদ্ধি, ক্রেতা সচেতনতা বৃদ্ধি, ব্যবসায় সচেতনতা বৃদ্ধি। এইটা হবে হলো প্রতিযোগিতা। প্রতিযোগিতা আছে কোম্পানিতে, যদি প্রতিযোগিতা থাকে তখন আমাদের কি হয়? সবথেকে সামাজিক দায়িত্ব সবথেকে বড় কি হয়? ব্যবসায়ের প্রতিযোগিতা যখন বৃদ্ধি হয়, ব্যবসায়ের প্রতিযোগিতা যখন বৃদ্ধি হয়, ব্যবসায়ের প্রতিযোগিতা যখন বৃদ্ধি হয়। তারপরে কি? নিজের কোনটি ব্যবসা নৈতিকতা নয়? পরিবেশের রক্ষায় ভূমিকা রাখে, মুনাফা বৃদ্ধিতে যে কোনো কর্মব্যবস্থা, সরকারি নিয়ম নীতি মেনে চলা, আইনের প্রতি শ্রদ্ধা। কোনটা নয়? নয় কথাটা ইম্পর্টেন্ট। অনেক সময় আমরা নয় কথাটা অ্যাভয়েড করা যায়। নয় মানে নেগেটিভ, মানে কোনটা ব্যবসার নৈতিকতা নেয়? যে মুনাফা বৃদ্ধিতে যে কোনো ধরনের কর্ম ব্যবস্থা দেওয়া, মুনাফা বৃদ্ধিতে যে কোনো ধরনের কর্ম ব্যবস্থা দেওয়া। তারপরে আচ্ছা, বাংলাদেশ পরিবেশ নীতি কত সালে? 1998, 1981, 1987, 1999। কোনটা বলেন? তারপর পড়াই, সরবরাহকারী যথাসময়ে পণ্য মূল্য প্রদান নিম্নের কোনটির সাথে সম্পর্কযুক্ত? নৈতিকতা, ন্যায় বিচার, তারপর কি? সামাজিক দায়বদ্ধ, মূল্যবোধ। বলেন তো কিসের সাথে? কিসের সাথে? বলেন বলেন বলেন। বলেন তো এটা কিসের সাথে সম্পর্কিত? সামাজিক দায়বদ্ধতা। এটা কি? সামাজিক দায়বদ্ধতা। আপনার একটু করে নিচের কোনটি ব্যবসা নৈতিকতার আওতা বহির্ভূত? পরিবেশ রক্ষায় ভূমিকা রাখা, সরকারি নিয়ম নীতি মেনে চলা, আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা, মুনাফা বৃদ্ধির লক্ষ্যে আইন সিদ্ধ কার্য ব্যবস্থা গ্রহণ না করা। এই যে শেষেরটা, আইন সিদ্ধ কার্য ব্যবস্থা গ্রহণ না করা। ব্যবসায়িক নৈতিকতা হচ্ছে কি? পরবর্তী উল্লেখিত সবগুলো। হ্যাঁ, সবগুলো নাকি? দেখেন তো, সাতের ক, সামাজিক ও পরিবেশ বিনষ্টকারী কার্যকলাপ থেকে বিরত রাখা, খুব ইম্পর্টেন্ট। সঠিক মাপ ও ওজনের পণ্য বিক্রি করা। প্রাকৃতিক পরিবেশের সুরক্ষার জন্য বাংলাদেশে কোন কোন সালের আইন প্রচলিত আছে বলেন তো? 1995 সালের আইন। কত সালের আইন? 1995 সালের আইন। তারপর একটা বলেন, ব্যবসা সামাজিক দায়িত্বের অর্থ হচ্ছে কি? সমাজের প্রতি ব্যবসায় বাধ্যকতা, সরকারের প্রতি ব্যবসায় বাধ্যবাধকতা, মূলধনের বাজারের প্রতি বাধ্যকতা, সরবরাহের প্রতি বাধ্যবাধকতা। কোনটা বলেন তো? সমাজের প্রতি ব্যবসায় সামাজিক দায়িত্ব সমাজের সাথে সম্পর্কিত, মানে সমাজের প্রতি ব্যবসায় দায়বদ্ধতা। সিএসআর। সিএসআর এর পূর্ণরূপ কি? আমাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। তারপর এটাতে যাই আমরা তাহলে। অ্যান্সার করেন। ব্যবস্থাপনা সর্বোচ্চ কে বলছে? ব্যবস্থাপনা যে সর্বোচ্চ জরুরি এটা কে বলছে বলুন তো? কে বলছে ব্যবস্থাপনা সর্বজনীন? সক্রেটিস। সক্রেটিস বলছে ব্যবস্থাপনা সর্বজনীন। তারপরে
ইপিসডিক্রোপস একটি ইংরেজি শব্দ, রোমান শব্দ, গ্রিক শব্দ, ফরাসি শব্দ। একটু আগেই পড়াইছি। এটা কি শব্দ? ফরাসি শব্দ। এটা কি শব্দ? ফরাসি শব্দ। আমার কথা কি স্পষ্ট নাকি? আপনারা একটু জানান ঠিকঠাক আছে নাকি সব। দেন কোনটি ব্যবস্থাপনা 6M এর অন্তর্ভুক্ত নয়? ম্যান, মেশিন, মানি, মোটিভেশন। মোটিভেশনের অন্তর্ভুক্ত নয়। কি অন্তর্ভুক্ত নয়? মোটিভেশন অন্তর্ভুক্ত নয়। হলথন স্টাডিজের প্রবর্তককে? হেনরি ফেরার, ম্যাককিনজি, হেনরি মিন হাজবার্গ, এলটন মেয়। তাহলে একটু আগে আমরা পড়লাম হলথন স্টাডিজের প্রবর্তক হলো এলটন মেয়। ব্যবস্থাপনা প্রশাসনিক তত্ত্বের জনক কি? হেনরি ব্যবস্থাপনা প্রশাসনিক তত্ত্বের জনককে? হেনরি ফেভেল। প্রশাসনিক তত্ত্বের জনককে? হেনরি ফেভেল। বৈজ্ঞানিক তত্ত্বের জনককে? এফ.ডব্লিউ. টেইলর। আচ্ছা, হেনরি ফেভেল ব্যবস্থাপনা কয়টি নীতির কথা বলছে? 14টা নীতির কথা বলছে। কয়টা নীতি? এগুলো অলরেডি অনেকবার পড়ছেন আপনারা। আধুনিক কর্মী ব্যবস্থাপনার জনক খুব ইম্পর্টেন্ট, রবার্ট ওয়েন। রবার্ট ওয়েন আধুনিক কর্মী ব্যবস্থাপকের জনক। রবার্ট ওয়েন আধুনিক কর্মী ব্যবস্থাপকের জনক। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার উদ্ভাবক বা জনককে? বলেন তো। এফ.ডব্লিউ. টেইলর। একটু আগে বললাম। কোড অফ হাম্বারুল রচিত হয়েছে কোন সভ্যতায়? বলেন তো। ব্যাবিলনীয় সভ্যতায়। কোন সভ্যতায়? ব্যাবিলনীয়। ব্যবস্থাপনা প্রক্রিয়া কি? কোনটা বলেন? পরিকল্পনা, সংগঠন, নেতৃত্ব, নিয়ন্ত্রণ। পরিকল্পনা, সংগঠন, নেতৃত্ব, নিয়ন্ত্রণ। প্রথমটা। আচ্ছা, মানবীয় বা আন্তঃব্যক্তিক দক্ষতা ব্যবস্থাপনা কোন পর্যায়ে অধিক পর্যায়ে থাকা দরকার? উচ্চ, মধ্য, নিম্ন, পূর্ব, সবগুলো বলেন। এটা হলো উচ্চ পর্যায়ে। এটা কোন পর্যায়ে? উচ্চ পর্যায়ে। কোনটি ব্যবস্থাপনার মৌলনীতি নয়? পারিশ্রমিক, শৃঙ্খলা, এই যে বিকেন্দ্র। কোনটা? বিকেন্দ্র। আমি এর আগেও এটা বলছি, এর আগেও একবার বললাম না এটা। ধারণাগত দক্ষতা বলতে কি বোঝায়? সামাজিক জ্ঞান, রাজনৈতিক জ্ঞান, চিন্তার ক্ষমতা, কার্য সংক্রান্ত জ্ঞান। সামাজিক জ্ঞান। কি বোঝায়? সামাজিক জ্ঞান। না না না, ধারণাগত, সরি ভুল হয়ে গেছে। একটু ধারণাগত দক্ষতা বলতে কি বোঝায়? চিন্তার ক্ষমতা। চিন্তার ক্ষমতা হলো ধারণার দক্ষতা। কারিগরি দক্ষতা বলতে কি বোঝায়? কার্য সংক্রান্ত জ্ঞান। এটা আই থিঙ্ক সবাই পারছেন কার্য সংক্রান্ত জ্ঞানের এটা। উচ্চপদস্থ ব্যবস্থাপক হিসাবে বিবেচিত হবে নাকি? বলেন তো কে? এর মাধ্যমে আপনাদের কাজটা এখন শেষ হবে। কে বলেন তো? কে? সুপারভাইজার, প্রেসিডেন্ট, নির্বাহী পরিচালক, সিইও। কে বলেন তো? কে? উত্তর দেন, একটু শেষ করে দেব। সুপারভাইজার। এটা কি হবে? সুপারভাইজার। ওকে, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারটা ভালো মতন পড়েন। আপনার সেকেন্ড টাইমের জার্নিটা যাতে ভালো হয় সেই দোয়াই করি সব সময়। আর আপনারা আমাদের যে বইগুলো এখনো কিনেন নেই, এটা তাড়াতাড়ি কিনে ফেলেন। বইটা বাজারে বেশি দিন থাকবে না, হয়তো বা খুব অল্প সংখ্যক আমরা বের করেছি শুধুমাত্র যারা মোটিভেটেড স্টুডেন্ট তাদের জন্য, যারা ভালো স্টুডেন্ট তাদের জন্য। যারা যারা এখনো নেননি সবাই একটু তাড়াতাড়ি করে নিয়ে ফেলবেন। ওকে, ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আর বাসায় এই ক্লাসটা করবেন, মানে এই ক্লাসটার সম্পর্কিত যে টপিকগুলো এগুলো পড়বেন। ওকে, ঠিক আছে, আসসালামু আলাইকুম। মুন্না, ক্লাস শেষ হচ্ছে?